শুভেচ্ছা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। গরম লাগতেছে, খারাপও লাগতেছে, মজাও লাগতেছে। একটু কষ্ট হলে মানা নিতে হবে। স্কুল খুলতেছে, বন্ধুদের সাথে গল্প হবে, এটাও একটা আনন্দের বিষয়। সবগুলো বিশেষ ক্লাস শিক্ষার্থীরা পায়, এই চেষ্টা চিন্তা আমরা করেছি। তীব্র গরমের মাঝে চলছে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম। সিলেট বাদে সারা দেশে চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি। বেইলি রোড ট্র্যাজেডির পর লোক দেখানো অভিযান এখন বন্ধ। অগ্নি নিরাপত্তা ছাড়া আগের মতোই চলছে রেস্তোরাঁ বাণিজ্য। চিঠি দিয়ে দায় সারছেন ভবন মালিকরা। আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব। এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিচ্ছি। এরপরে যদি তারা করে থাকে তাদেরকে বহন করতে হবে। কারচাপে নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি, পরিষ্কার করতে হবে তাদেরকেই। মন্তব্য ওবায়দুল কাদেরের। আবারও বিএনপির সমালোচনা। পাকিস্তানের সঙ্গে তো পিরিতি তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে। লুটেরাদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। মন্তব্য রিজভির। নেতাকর্মীদের হত্যা, লুটের লাইসেন্স দিয়েছে ক্ষমতাসীনরা। চট্টগ্রামের সক্রিয় 2 শতাধিক কিশোর গ্যাং। কথিত বড় ভাইদের খুন করতেও পিছপা হয় না এসব অপরাধী। নোয়াখালীতেও বেপরোয়া উঠতি বয়সীরা। যুক্তরাষ্ট্রের বাফেলো বন্দুকধারী গুলিতে 2 বাংলাদেশি বাবুল ও ইউসুফ নিহত। জানা যায়নি হত্যার মোটিভ। ক্ষুব্ধ প্রবাসীদের প্রতিবাদ সমাবেশ। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। সিলেট অঞ্চল বাদে চতুর্থ দফায় আবারও 72 ঘন্টার জন্য সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত হচ্ছে 41 ডিগ্রি পর্যন্ত। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির সুখবর দিয়েছেন আবহাওয়াবিদরা। যে এলাকার উপর দিয়ে তাপপ্রবাহটা চলছে সেই এলাকার জন্যই হিট অ্যালার্টটা জারি করা হয়েছে। মূলত যেমন গতকালকে রংপুর ডিভিশন ছিল না, আজকে হিট অ্যালার্টে আমরা এইভাবে বলেছি যে মানে যে এলাকাগুলোর উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে সেই এলাকাগুলোর জন্য এই হিট অ্যালার্টটা। এই তীব্র গরমের মাঝে প্রাক প্রাথমিক ছাড়া সব স্কুল কলেজ আজ খুলেছে। হিট অ্যালার্টের মধ্যেই শিক্ষা কার্যক্রম চলছে, তবে কোথাও কোথাও প্রথম দিনে প্রায় 50% শিক্ষার্থী অনুপস্থিত। সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে অ্যাসেম্বলি হয়নি। আর প্রচণ্ড গরমের মধ্যে স্কুল কলেজ খোলায় অভিভাবকরা বেশ উদ্বিগ্ন। লম্বা ছুটির পরে স্কুল খোলায় শিক্ষার্থীরা খুশি। শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। সেই সাথে ঘন ঘন মুখে পানির ঝাপটা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। মাইকিং করে মাঠে না যেতে সতর্ক করা হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া শিক্ষকরা বলছেন, কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হলে সাথে সাথে হাসপাতালে ভর্তি করার ব্যাপারেও সমস্ত ব্যবস্থাও রাখা হয়েছে। তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হয়। গরম লাগতেছে, খারাপও লাগতেছে, মজাও লাগতেছে। মাঠের মধ্যে খেলতে না, আর ওই যে বাইরে হইলে ওই যে গাছের ছাউর নিচে থাকতে। স্কুলে পানি নিয়ে আসতে স্যান্ড পানি খেতে স্কুলে টাকা দিয়ে দিছিল, মানে আপনার স্যান্ড পানি কিনে খেতে, মানে শরীর দুর্বল না হয়। একটু কষ্ট হলে মানা নিতে হবে। স্কুল খুলতেছে, বন্ধুদের সাথে গল্প হবে, এটাও একটা আনন্দের বিষয়। স্কুল খোলার তো দরকার আছে আসলে বাচ্চারা, কারণ বাচ্চারা বাসায় থাকলে পড়াশোনা করে না। যে সিস্টেম করছে মোটামুটি ঠিক আছে, কারণ সকাল 11:30টায় ছুটি, তো দুইটা ক্লাস বাড়িয়ে দিয়ে যাতে বিষয়গুলো একটা সমতা আসে, সবগুলো বিশেষ ক্লাস শিক্ষার্থীরা পায়, এই চেষ্টা চিন্তা আমরা করেছি অলরেডি।
তাপপ্রবাহ থেকে কিছুটা প্রশান্তি দিতে রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে উত্তর সিটি নগর ভবন এলাকায় ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় ৩৩,০০০ ছাতা রিকশা চালকদের মাঝে বিতরণ করা হয়। মেয়র বললেন, যারা দিনমজুর তাদের সহায়তা একটি ছাতা দিয়ে হলেও বিত্তবানদের এগিয়ে আসার উচিত। একই সাথে নগরবাসীকে যার যার জায়গা থেকেও বৃক্ষরোপণ করার আহ্বান জানান। বলেছেন, উত্তর সিটির অনেক গাছ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে, এজন্য এবার নতুন করে ৪৭ জন মালি নিয়োগ দিয়েছেন বলেও মেয়র জানিয়েছেন। ঢাকা উত্তরের যে রিক্সা, সেই রিক্সা হলো অফিসিয়াল রিক্সা প্রায় ৩০,০০০। আমরা ৩০,০০০ আমাদের যারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সাওয়ালাদেরকে একটি করে ছাতা, 12টি করে ওরসালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি। এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানি, তারপরও অনেক রেস্টুরেন্টেই নিয়ম নীতি মানার বালাই নেই, যাচ্ছে তাই ভাবে চলছে। বেশিরভাগ রেস্টুরেন্টের ফায়ার এক্সিট অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বন্ধ, পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশারও নেই। আর এসব অনিয়মের চিত্র ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে এসব নিয়ে বিস্তারিত থাকছে। ছবি তুলেছেন দুইজন, আলামিন তালুকদার এবং আলমাস্তপু। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় বহু রেস্টুরেন্ট। অনেকেই রেস্টুরেন্ট বন্ধ করে গা ঢাকাও দিয়েছিলেন। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও লাল নীল বাতির ঝলকানি রেস্টুরেন্টের ভেতর বাইরে। এখন প্রশ্ন হচ্ছে, রেস্টুরেন্টের বাইরের মতো ভেতরেও কি এমন ফিটফাট অবস্থা, নাকি বাতির নিচে অন্ধকার? ধানমন্ডির ৭ মসজিদ রোডের এই ভবনটিতে বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানেই সচেতনতামূলক এখানে বেশ কয়েকটি নতুন ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে। দেখার বিষয় হচ্ছে যে এটি কি শুধুই লোক দেখানো, নাকি ভেতরেও এমন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে ভবন মালিক কর্তৃপক্ষ? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। এটি দ্য ক্যাফে রিও রেস্টুরেন্টের ইমার্জেন্সি ফায়ার এক্সিট, এবং সেই ইমার্জেন্সি ফায়ার এক্সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল রেখে সেই ফায়ার এক্সিটের যে জায়গাটি, অর্থাৎ আগুন লাগলে মানুষ যে বের হবে সেই জায়গাটি আসলে এভাবেই বন্ধ করে রাখা হয়েছে। এটি তাদের আরেকটি ইমার্জেন্সি ফায়ার এক্সিট, সেখানেও এভাবেই বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে সেটিও বন্ধ করা হয়েছে। ফায়ার এক্সটিংগুইশারগুলোর অবস্থাও কতদিন আগে কেনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। নিচে আমরা যে দেখে আসলাম যে নতুন চকচকা ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে, সেগুলো আসলে লোক দেখানো না, আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব। এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। ভবনের বাকি রেস্টুরেন্টগুলোর একই চিত্র, কোথাও নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, যা দু একটি আছে বেশিরভাগই মেয়াদহীন। আর ফায়ারবল কি জিনিস তা তো কেউ জানেনই না। ফায়ারবল বলতে আপনারা জানেন না? আচ্ছা, ফায়ারবলটা কি? ফায়ারবলটাও সম্পর্কে জানেন না? না, ফায়ারবল বলতে কি? স্যার, আমাদের কিছু মেয়াদ শেষ হয়ে গেছে, ওইটা আমরা আর কি করতে দিছি, আবার নতুন করে আনতে দিছি আর কি, ওইগুলো নিয়ে আসবে। এত অনিয়মের মধ্যেও ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন শত শত মানুষ আগের মতোই খাবার খেতে আসে এখানে। সঠিক তদারকি না থাকায় ক্ষুব্ধ তারা। ভয় লাগে আর কি, যে আবার মনে হয় আগুন ধরবে, এরকম মনে হয়। সেই বাচ্চা কাচ্চারা আসতে চায়, পছন্দ করে, সেই জন্য আমরা আসি। কিন্তু আমাদের মধ্যে অনেক ভয় থাকে, কখন দুর্ঘটনা, কখন যে কোন দিক দিয়ে বাইর হবো, এইটাই চিন্তা লাগে। এরা আবার পয়সা দিয়ে চালু করছে, আবার দোকান করলে আবার বন্ধ হইবে, আবার চালু করবে, এই সিস্টেম আমাদের দেশে। কোনো নিয়ম নীতিতে তোয়াক্কা করছে না কেউই, যা যেভাবে খুশি সেভাবে করতেছে। ভবন কর্তৃপক্ষ বলছে এসব অনিয়মের বিষয়ে বারবার রেস্টুরেন্ট মালিকদের চিঠি দেওয়া হয়েছে, তারপরও কেউ নিয়ম না মানলে দুর্ঘটনার দায় তাদের। এখন দেখেন, আমরা বারবার সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিছি। এরপরে যদি তারা করে থাকে তাই দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। শুধু ধানমন্ডি নয়, গোটা রাজধানীর চিত্রই কম বেশি একই রকম। এই যেমন মিরপুরের চিড়িয়াখানা রোডের পাশে অ্যাপকো বাংলাদেশ লিমিটেডের এই 5তলা ভবনে 10টি রেস্টুরেন্ট রয়েছে। ভবনের নিচে এভাবেই থরে থরে সাজানো গ্যাসের সিলিন্ডার, কিন্তু একটিও ফায়ার এক্সটিংগুইশার চোখে পড়েনি। শুধু তাই না, এতগুলো রেস্টুরেন্টের জন্য একটি মাত্র সরু ফায়ার এক্সিট, তাও আবার পরিত্যক্ত নানান জিনিসপত্র দিয়ে বন্ধ। এসব অনিয়মের বিষয়ে ভবন কর্তৃপক্ষ বলছে ভাড়া তোলা ছাড়া তাদের কোনো কাজ নেই। এটা ওদের দায়িত্ব, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে, আমরা শুধু ভাড়াটা কালেকশন করি, যেটা সত্যি কথা। আমরা ওই দায়িত্ব আমরা না। ওরা অনিয়মের চিত্র এখানেই শেষ না। মিরপুরের পল্লবীতে আবাসিকের অনুমতি নিয়ে এই একটি ভবনে 20টি রেস্টুরেন্ট ভাড়া দিয়েছেন মালিক।
জনসাধারণের প্রশ্ন, এত এত অনিয়ম কি দেখার কেউ নেই? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অফিস থেকে দাবদাহের বিষয়ে কথা বলছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। দেশের উপর দিয়ে পড়ে যায় তখন কিন্তু 5-6 ডিগ্রি তাপমাত্রা কমে যায় এবং সেই সময় কিন্তু তাপমাত্রাটা অনেকটা দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তবে এখন যে অবস্থা দেখাচ্ছে আমরা কিন্তু এই মৌসুমে কিন্তু ওরকম তীব্র কালবৈশাখী ঝড় কিন্তু এখন পর্যন্ত পাইনি। এখনকার যে চলমান তাপ প্রবাহ এটা আসলে কতদিন পর্যন্ত সাস্টেন করতে পারে বা এটা কমার সম্ভাবনা কবে থেকে? আর এই হিট অ্যালার্ট এখন যে 72 ঘন্টা, এটা পরবর্তীতে আবার বাড়ানোর কোনো সম্ভাবনা আছে? ওটার সঙ্গে একটু যুক্ত করে আপনি কালবৈশাখীর কথা বলছিলেন, কালবৈশাখীর কোনো ফোকাস আছে কিনা সামনে? না, এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে আগামী 72 ঘন্টাতে, অর্থাৎ এই মাসের কথা যদি বলি, এই মাসে আর 28 আরও 3 দিন আজকে সহ এই মাস এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ের বা তাপমাত্রা কমার। তবে এ মাস পরে, অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের এখন যে অতি তীব্র বা তীব্র কালবৈশাখী ঝড় আছে সেই তীব্রতাটা কমে আসতে পারে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এটা নির্ভর করবে আসলে ওই সময়টাতে বৃষ্টিপাত কীরকম হচ্ছে এবং কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এর উপরে নির্ভর করবে। যার কারণে আমাদের 1-2 তারিখে দীর্ঘমেয়াদী পূর্বাভাস আছে এবং ওইখানে আমরা অ্যানালাইসিস থেকে বোঝা যাবে আসলে বৃষ্টিপাত ওই মে মাসে কেমন হবে এবং কোন এলাকাতে বৃষ্টিপাত হবে। এর উপরে নির্ভর করবে আসলে মে মাসের তাপপ্রবাহের বিষয়টা। মে মাসের 2 তারিখ থেকে যে তাপপ্রবাহটা, আমরা ছিলাম আবহাওয়া অফিসে, সেখানে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান তাপদাহের যে প্রভাব এসব নিয়ে ব্রিফ করছিলেন, সরাসরি দেখছিলেন আপনারা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করেনি, জাতীয় পার্টি কার চাপে ভোটে অংশ নিয়েছে সেটি তাদেরই পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী কবরস্থানের শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বললেন, একসময় বোঝা ভাবলেও পাকিস্তান এখন বাংলাদেশের উন্নয়ন দেখে লজ্জা পাচ্ছে, কিন্তু বিএনপি দেশে কোনো উন্নয়নই দেখে না। বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন। দিনটি উপলক্ষে বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ শেখ জামালের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫-এর 15ই আগস্ট ঘাতকদের হাতে নিহতদের জন্য মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে। এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই 15ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপিরই লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। ৪২% ভোট পড়ার মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে। কেন্দ্রীয় নেতাদের পর বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক লুটেরাদের রক্ষা করতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে নেতাকর্মীরা মিছিল করে। এই মিছিল শেষে বিএনপির নেতা বলেন, ব্যাংক ডাকাত, ভূমিদস্যু, নদী দখলকারী সবাই ক্ষমতাসীন দলের। আওয়ামী লীগ নেতাকর্মীদের মানুষ হত্যা ও লুটপাটের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বলেও
দাবি করেন তিনি। বলেছেন, মহাদুর্নীতির খনি এখন নির্বাচন কমিশন ও ইভিএম প্রকল্প। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে বলেও রিজভী আহমেদ অভিযোগ করেন। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পিরিত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে লুটপাট। শেখ হাসিনা উনি ঘুমের মধ্যে আছেন, উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে গিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে। জানে কুকি চীনের 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ সহ নানা সামগ্রী উদ্ধারের দাবিও করা হয়েছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী বাটিং মার্মার কাছ থেকে। বাটিং, মরদেহগুলো এখন কোথায় রাখা হয়েছে সেটি জানাবেন এবং নিরাপত্তা বাহিনী এই গোটা বিষয়টি নিয়ে কি বলল বিস্তারিত করে জানাবেন। হ্যাঁ বৃষ্টি, এই যে বাকলাই পাড়ায় আজ সকালে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে 2 জন কেএনএফ সদস্য নিহত এবং তাদের পরনে কিন্তু ইউনিফর্ম পরাই ছিল। সেনাবাহিনী আদলেই বলতে গেলে ওই কেএনএফ এর ইউনিফর্ম পরা ছিল। এটি আমাকে বাকলাই ক্যাম্পের একজন ক্যাম্প কমান্ডার এটি নিশ্চিত করেছেন এবং ওখানে এই মুহূর্তে পুলিশ অলরেডি আপনার বাকলাই পাড়ায় চলে গেছেন এবং লাশ প্রাথমিক সুরতহাল শেষে সেটি বান্দরবান হাসপাতালে মর্গে পাঠাবে, এটি জানা গেছে। তবে বান্দরবান হয়তো পৌঁছতে আরও হয়তো 3 ঘন্টা বা 3.5-4 ঘন্টা মতো সময় লাগতে পারে, কারণ বান্দরবান থেকে বাকলাই ক্যাম্পের দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটারের উপরে। তাই ওখান থেকে লাশগুলি আনতে হয়তো সময় লাগবে। তবে নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী ওখানে টহল জোরদার করেছে এবং ওই এলাকায় কিন্তু অনেক মানুষই গ্রাম ছাড়া, এলাকা ছাড়া অনেকেই, কারণ ভয়ে আতঙ্কে যে আর কোন সময় গোলাগুলি হয়। তো এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি। তবে এই লাশ বান্দরবান পৌঁছার পরে প্রকৃত অর্থে জানতে পারবো যে তাদের হয়তো কেউ পরিচিত আছে কিনা সেটি জানা যাবে। বৃষ্টি, নিশ্চয়ই অনেক ধন্যবাদ বাটিং। শুনছিলাম আমরা, ভয়ঙ্কর কিশোর গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে পুরো চট্টগ্রাম। অন্তত 2 শতাধিক গ্যাং মন্দনগরীতে সক্রিয়। খুন, চাঁদাবাজি, মারামারি, অস্ত্রবাজি যাদের কাছে নিত্য নৈমিত্তিক ঘটনা। পাড়া মহল্লায় আবার এদের শেল্টার দিচ্ছে কথিত বড় ভাইরা। সবশেষ এদের হাতে দন্ত চিকিৎসকের প্রাণ গেছে। মাঝে মধ্যে 2-1 ধরা পড়লেও গ্যাং লিডাররা ধরা ছোঁয়ার বাইরেই। দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া চট্টগ্রামের বাইজিদ হিলভিউ আবাসিকে। কয়েকজনের হাতে বিদেশি পিস্তল। এক পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় জাহিদ ও সবুজ গ্যাংয়ের মধ্যে। চান্দগাঁও এলাকায়ও সক্রিয় একাধিক কিশোর গ্যাং, যারা খুন করতেও দ্বিধা করে না। শুধু গায়ে ধাক্কা লাগার অজুহাতে 16 ফেব্রুয়ারি খাজা রোডে ছুরিকাঘাতে প্রাণ গেছে সাজ্জাদ নামে এক কিশোরের। একজনের সাথে একজন গায়ে ধাক্কা লাগছে। তর্কাতর্কি হলো 7টার দিকে। ঠিক 9টার দিকে ওয়াসিফ তার সাথে আরও 3-4 জন বন্ধু নিয়ে এসে এই সাদ্দাম একটা চায়ের দোকানে সে চা খাচ্ছে, হঠাৎ তাকে একটা ছুরি দিয়ে আঘাত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেও নিজেদের অস্তিত্ব ও শক্তির জানান দেয় কিশোর গ্যাং সদস্যরা। চট্টগ্রাম মহানগরীতে এমন 2 শতাধিক গ্যাং থাকলেও আধিপত্য বেশি 50টির, যারা নাম বেচে কথিত বড় ভাই তথা স্থানীয় জনপ্রতিনিধিদের। বিভিন্ন সময় আমরা যেটা দেখেছি, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা এলাকায় প্রভাব বিস্তার করে ব্যবসায়ী, তাদের নামও এখানে আছে। তো তাদের ছত্রছায়ায় মূলত এই কিশোর গ্যাংগুলো পরিচালিত হয়। প্রতিটি পাড়া মহল্লায় এখন কিশোর গ্যাংয়ের দাপট। মাঝে মধ্যে 2-1 জন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের জড়ায় একই কাজে। চাঁদাবাজির জন্য, দলীয় আধিপত্য বিস্তারের জন্য, টেন্ডারবাজির জন্য এই কোমলমতি কিশোরদেরকে ব্যবহার করা হচ্ছে, যারা আমার দেশের ভবিষ্যৎ না শুধু বর্তমানও বটে, একদম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। সর্বশেষ গত 5 এপ্রিল চট্টগ্রামের ফিরোজ শাহ আবাসিকে কিশোর গ্যাংয়ের হাতে নিহত হন দন্ত চিকিৎসক কোরবান আলী। গত 6 বছরে অন্তত 548টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এর মধ্যে 34টি হত্যাকাণ্ড।
আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আরেকদিকে বেপরোয়া কিশোর গ্যাংয়ের কাছে অনেকটাই নিরুপায় নোয়াখালীর সেনবাগ সেবারহাট এলাকার বাসিন্দারা। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে এসব কিশোর গ্যাংয়ের সদস্য উঠতি বয়সী কিশোররা। সম্প্রতি এক কলেজ ছাত্রকে হত্যার পর কিশোর গ্যাং দমনে নড়েচড়ে বসে পুলিশ। দ্রুতই এই গ্যাং কালচার বন্ধ না করতে পারলে ধ্বংসের মুখে থাকা পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না বলে জানিয়েছেন সচেতন মহল। নোয়াখালীর সেনবাগ ও সেবারহাট এলাকা জুড়েই বাসাবাড়ির দেয়ালে দেখা মেলে চিকামারার। কিশোর গ্যাংয়ের নামের সাথে সেখানে থাকে নানা সাংকেতিক চিহ্ন। শুধু দেয়ালে চিকা মারাই নয়, নিজেদের শক্তিমত্তা প্রকাশে প্রায় সংঘাতে জড়ায় এই কিশোর গ্যাংগুলো। সেই সাথে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজির মতো কর্মকাণ্ডেও জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব কার্যকলাপ করে থাকে কিশোর গ্যাংগুলো। নতুন কোনো কাস্টমার বা যদি একটা অপরিচিত লোক আসে, দেখা গেছে ওরা ফলো রেখে আপনার এই হালকা ধাক্কা খায় বা বিভিন্ন রকমের করে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে চলে যায়। কিছুদিন আগে এই ব্যাংক থেকে একটা লোক টাকা তুলে এখান দিয়ে যাওয়ার পথে 8-10 জন ছেলে দৌড়ছে, মোবাইল চোর বলে ওরে উপরে নিয়ে যাইতে লাগছিল, পরে নিতে পারে নাই। মার্কেটের ওয়ালে, তার স্কুলের দেওয়াল এরা নাম টাম লিখে কিশোর গ্যাং, অ্যাপটেন, এগুলো বিভিন্ন নামটা লেগে আগে গ্রুপ এক গ্রুপে হাঁটে, এক গ্রুপে মাঝে মধ্যে বাজি দেয়। 13-14 বছর 15 বছর বয়স, এরা গ্রুপে আড্ডা দেয়, 15-16 জন করে আড্ডা দেয়, কারো 10 জন, কারো 20 জন এই আড্ডা দেয়। তারপরে স্কুল খুললে স্কুলের সামনে দাঁড়ায় থাকে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। দাবি, বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাথে ছবি তুলে সেগুলো অপব্যবহার করে গ্যাং সদস্যরা। যখন আমরা প্রোগ্রামে যাই, জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন কার্যক্রমে যাই, সাংগঠনিকভাবে বিভিন্ন জন এসে আমাদের সাথে ছবি উঠিয়ে তারা ওই যে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা এই পক্ষে বিপক্ষে যারা রয়েছে তারা এই ছবিটি ব্যবহার করে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি মাজহারুল ইসলাম শাওন নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মামলা করলে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় পরিবারের সদস্যদের। কিশোর গ্যাংয়ের পক্ষ থেকে আমাকে বিভিন্ন লাইনে হুমকি দেওয়া হইতেছে যেন কোনো প্রকার মামলার আওতায় আমরা না যাই। তবে আমরা মামলা করেছি। রাস্তাঘাটে স্ট্রিং করে, তারপর ওদের কাছে অলওয়েজ অস্ত্র থাকে, ওদের কাছে ওরা নেশার ড্রাগস এগুলো বিক্রি করে, ওদের কাছে ওগুলাও থাকে। ওদের সাথে সবসময় চলাফেরার জন্য আমার ছেলেকে সবসময় বলতো, আমার ছেলে ওদের সাথে যোগ দেয় না হিসাবে, তার কারণে আমার ছেলেকে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শাওন হত্যার পর নড়েচড়ে বসে প্রশাসন। জড়িতদের ধরতে অভিযানের পাশাপাশি বাড়ানো হয় নজরদারি। পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের উত্থানের জন্য ভুক্তভোগীদের নীরবতা দায়ী। এই যে মানুষের যে নিষ্ক্রিয় এই ধরনের গ্যাংগুলো উদ্যোগ ঘটছে বা তারা সাহস পাচ্ছে, কারণ তারা দেখতেছে তারা একটা ঘটনার পরে কেউ মুখ খুলতে চায়, কেউ তথ্য দিচ্ছে না। পরবর্তী প্রজন্মকে কিশোর গ্যাং কালচারের ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বৃহত্তর চট্টগ্রামে চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। চুয়েট শিক্ষার্থীদের বাস পোড়ানোর ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে গণপরিবহন বন্ধ। এতে করে নগরবাসী তো বেশ ভোগান্তিতেই পড়েছেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জোবায়েদ, ধর্মঘট নিয়ে যে দুপুরের বৈঠকের কথা রয়েছে, সেই বৈঠকটি আসলে কটা নাগাদ শুরু হবে জানাবেন, এবং আসলে এই যে ধর্মঘট, এতে কী প্রভাব পড়েছে চট্টগ্রামবাসীর জীবনে সেটিও সংক্ষেপে জানিয়ে দিবেন। নিশ্চয়ই ধর্মঘটের প্রভাবটা কিন্তু চট্টগ্রামে সাধারণ মানুষের মধ্যে যারা অফিসগামী যাত্রী আছেন, পাশাপাশি যারা স্কুল কলেজে পড়েন, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছেন, স্কুল প্রতিষ্ঠান যেহেতু খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকে কিন্তু এই দৃশ্যটা আপনাদেরকে আমরা জানিয়েছি এবং এখনও তার ব্যতিক্রম নয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খুব একটা যে গণপরিবহন চলছে এমনটা নয়, ব্যক্তিগত গাড়ি, পণ্য পরিবহনবাহী যে গাড়ি সেগুলো আছে, পাশাপাশি যে এখানে ছোটোখাটো কিছু রিক্সা, ট্যাক্সি এগুলো চলছে। পাশাপাশি যে দূরপাল্লা যে বাসগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল থেকে, যে টার্মিনাল বদ্দারহাট বাস টার্মিনাল, সেখানে কিন্তু এখনও আছে। আর যে বাসগুলো সকালবেলা কিছুটা চলেছিল সেগুলোও কিন্তু এখন বন্ধ আছে। মানে একেবারেই যে ধর্মঘটটা তারা নিজেদের যে জেটটা সেটাই কিন্তু প্রকাশ করছেন। এবং লাঠিসোঁটা নিয়েও কিন্তু সকাল থেকে আমরা দেখেছিলাম যে পরিবহন মালিক শ্রমিকরা তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে কিন্তু অবরোধ করে রাস্তায় গাড়ি থামিয়ে দিয়েছিলেন। এখন সেই দৃশ্যটা না থাকলেও
এখনও কিন্তু পরিবহন ধর্মঘটের যে বিষয়টা সেটা কিন্তু এখনও চলছে। এবং এটা যে আপনি আরেকটা প্রশ্ন যেটা করলেন বৈঠক, সেটা কিন্তু 2:30টার পরে জেলা প্রশাসকের সাথে বৈঠকের একটা কথা আছে এবং সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু এলাকাবাসী যেটা বলছেন বা সাধারণ মানুষ যেটা বলছেন যে ধর্মঘটটা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা হলে তাদের জন্য এই গরমের মধ্যে একটা স্বস্তির খবর হতে পারে। বৃষ্টি, অনেক ধন্যবাদ জুবায়েত। গণমাধ্যম কর্মীদের সাথে পরিচয় পর্ব এবং মতবিনিময় করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নবনিযুক্ত পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। র্যাবের নতুন মুখপাত্র বলেছেন, স্মার্ট বাংলাদেশকে মাদকমুক্ত করতে আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে কাজ করবে সংস্থাটি। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও জোরেশোরে তারা কাজ করবে। কিশোর গ্যাং নির্মূল করতে র্যাব কাজ করছে। বিগত সময়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। কমান্ডার আরাফাত ইসলামের আশাবাদ আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে। স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত, সকল অপরাধ, অন্যায়, অবিচার এবং সকল প্রকার হানাহানি মুক্ত একটি বাংলাদেশ। আমরা আমাদের কাজের মাধ্যমে সেই বাংলাদেশকে, সেই সোনার বাংলাদেশ গড়ব এবং আপনাদেরকে আমরা তাই সাথে চাই। চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিটিসিএল এর শ্রমিক কর্মচারীরা। সকাল 9:30 নাগাদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় বিটিসিএল কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় শ্রমিক কর্মচারীদের। অভিযোগ, বিগত 20 থেকে 30 বছর ধরে তারা প্রতিষ্ঠানটিতে কাজ করলেও অদৃশ্য কারণে তাদের চাকরি স্থায়ী হয়নি। তাদের 1 বছরের শিক্ষানবিশকাল ছিল, ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সেই বিধিমালার সুস্পষ্ট বলার পরে আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। 5.5 বছর হয়ে গেছে আমাদের কনফার্মেশন পত্র দেওয়া হয়নি, যার কারণে আমাদের মাঠ পর্যায়ে কর্মচারীরা বিভিন্ন অবস্থায় মারা যাচ্ছে, কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং কর্মচারীরা হতাশাগ্রস্ত। যুক্তরাষ্ট্রে বাফেলোয় নিজ বাড়ির সামনে বন্দুকধারী গুলিতে 2 বাংলাদেশি নিহত হলেন। নিহতদের নাম মোহাম্মদ বাবুল মিয়া এবং আবু ইউসুফ জনি। বাড়ি কুমিল্লা ও সিলেটে। শনিবার স্থানীয় সময় বিকেলে এই হত্যাকাণ্ড হয়, তবে এখনও বন্দুকধারী পরিচয় ও খুনের মোটিভ জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বাফেলোতে বসবাসকারী প্রবাসীরা বেশ ক্ষুব্ধ। তারা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেল 5টা। বারবার চেষ্টা করেও বাবা বাবুল মিয়ার সাথে যোগাযোগ করতে পারছিলেন না মেয়ে সুমাইয়া। পরে মোবাইল অ্যাপের সহায়তায় জানতে পারেন তাদের সদ্য কেনা নতুন বাড়িতেই আছেন বাবা। দ্রুত সেখানে পৌঁছে দেখতে পান বারান্দায় পড়ে আছে বাবার নিথর দেহ। শুধু বাবুল মিয়াই নন, পড়েছিল আবু ইউসুফ জনি নামে আরেক বাংলাদেশিরও গুলিবিদ্ধ মরদেহ। বন্দুকধারীর গুলিতে নিহত হন তারা। শনিবার স্থানীয় সময় বিকেলে বাফেলোর পূর্বাঞ্চলে হয় এ ঘটনা। তো আসলে এটা খুবই দুঃখজনক। আর আমি যতটুকু জানছি, এখানে সকালে কিন্তু আমরা মর্নিং এ 12টা, 12:30টার দিকে আমি রেডি, আমার একটা বাসা ছিল, আমি এদিকে গেছিলাম, দেখছি ব্লক করা, বাট আমি জানি না যে শুটিং হয়েছে। বলার ভাষা নাই যে এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হইব, এটা আমরা স্বপ্ন চিন্তা করি নাই। বাফেলোতে বাংলাদেশের কমিউনিটি যেভাবে আমরা গ্রো আপ হইতেছি, এই ঘটনা আমাদের জন্য সত্যি একটি দুঃখজনক। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশের সোয়াট টিম। বন্ধ করে দেওয়া হয় আশপাশের রাস্তা। চলছে ঘটনার তদন্ত। তবে এখন পর্যন্ত জানা যায়নি হত্যাকাণ্ডের মোটিভ বা কারা আছে এর পেছনে। জানা গেছে নিহত ইউসুফের বাড়ি সিলেটের কানাইঘাটে আর বাবুলের বাড়ি কুমিল্লা। এ ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ। বাঙালি মিলে একটা সিভিল রাইট কমিটি করতে হবে, যেখানে এরকম ঘটনা ঘটলে আমাদের লোক থাকবে, সাথে সাথে 100-150 জন মানুষ এগিয়ে আসবে, যে প্রয়োজনে আমরা খেয়ার ইকনা আছে, সিভিল রাইট আছে, তাদের সাথে কমিউনিকেশন করে আমরা এদের বিচার করবো। এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা একত্রিত, আমরা একই প্ল্যাটফর্মে আসি, আর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। ঘটনার প্রতিবাদে ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ সমাবেশের। রোববার স্থানীয় সময় দুপুরে বাফেলোতে অনুষ্ঠিত হবে প্রতিবাদ কর্মসূচি। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।
বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজের 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচ শুরু হবে এবং সিলেটের স্পোর্টিং উইকেটকে টি-20-র জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এই সিরিজকে নিচ্ছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বছর ঘুরে আবারও বাংলাদেশ সফরে ভারত নারী দল। সিলেটে সুরমা নদীর পারে ঐতিহ্যবাহী আলিয়া আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচনের ফটো সেশনে নিগার সুলতানা জ্যোতির সাথে অংশ নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু ঘড়ি ঘেঁষে মাকড়সার জালের মতো জটলা পাকানো বৈদ্যুতিক তার সৌন্দর্য হানি করেছে সেশনের। সবশেষ বাংলাদেশ সফরটা মোটেও সুখকর ছিল না হরমনপ্রীতের জন্য। ওয়ানডে সিরিজ হারের সাথে আম্পায়ার ও বাংলাদেশ দলের সাথে অসৌজন্য আচরণের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল তাকে। সিলেটের স্পোর্টিং উইকেটকে টি-20-র জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছোট ফরম্যাটের ক্রিকেটে কোনো স্কোরই নিরাপদ নয় বলে মনে করেন তিনি। যে উইকেট আমরা দেখছি 140 প্লাস বা 150 প্লাস একটা রান যদি আমরা দাঁড়া করতে পারি, তো সেই ক্ষেত্র থেকে তাদের জন্য অবশ্যই চেস করা ডিফিকাল্ট হতে পারে। বাট তবুও বলবো না, কারণ আসলে টি-20-তে এখন বর্তমানে কোনো রানই আসলে সেফ না। ঘরের মাঠেই বসে যাচ্ছে এবারে নারী বিশ্বকাপের আসর। ভারতের মতো ভালো দলের বিপক্ষে এই সিরিজ ভালো প্রস্তুতির জন্য সহায়ক হবে বলে মনে করেন নিগার। ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে, সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। সাম্প্রতিক সময় টাইগ্রেসরা বেশ ভালো করছে বলে জানালেন হরমনপ্রীত কৌর। বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ভারত অধিনায়ক। আশা করি তাদের সাথে বেশ ভালো একটি সিরিজ হতে যাচ্ছে আমাদের। বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে বড় সুযোগ হয়ে এসেছে এই সিরিজ। টাইগ্রেসদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি আছি আমরা। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে নাকাল হতে হয়েছিল জ্যোতি মারুফাদের। ফিল্ডিং ও ব্যাটিং দুর্বল। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আপডেট দেখবেন ঠিক দুপুর 2টায়। আমন্ত্রণ রইল।